পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আবার কথা বলেছেন। মানে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলবেন মানেই হচ্ছে হুমকি। আলোচনাটা হতে পারে তার ভাষা এবার সফট ছিল না টাফ ছিল, সেটা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রতি হুমকি ছাড়া, বিদ্রুপ ছাড়া আর কিছুই ভারত করেনি। তার পররাষ্ট্রমন্ত্রী হোক, পররাষ্ট্র সচিব হোক, কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক। সো এই যে জয়শঙ্কর বলছেন, তিনি একটু বিস্তারিত কথা বলেছেন। আমি সেই জায়গাটা নিউজটা একটু পড়বো এবং সেটা পড়ার পর আমার মনে হয়, মানে শুনতে খুব অদ্ভুত শোনাবে কিন্তু তারপরে কথাটা সত্য, জয়শঙ্করকে একটু বেসিক্স অফ ফরেন পলিসি আমাদের একটু জানানো দরকার। এবং তার সূত্রে তার সাথে জনাব মোদীকেও, তিনি যেভাবেই তার ভাষ্যমতে তিনি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কিভাবে এত যোগ্য হয়ে উঠলেন সেটাকে বলার জন্য আমরা ধরে নিলাম, এটা নিয়ে বিতর্ক আছে, এটা একটা মিথ্যাচার বলে এই আলাপ আছে, তারপরও ধরে নিলাম তিনি নিজে যেহেতু বলেন, তো তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে ওঠেন একটা স্টেটের ফরেন পলিসি কী হবে সেই নির্দেশনাটা দেওয়ারও সক্ষমতা তার থাকা দরকার আছে। সুতরাং মোদিরও খুব বেসিক্স অফ ফরেন পলিসি শিখে রাখা দরকার। এটুকু তো আমরা নিশ্চয়ই বুঝতে পারি বা তাদের বোঝা উচিত ছিল, কিন্তু তারা বোঝেন না। তাদের ফরেন পলিসির যদি কোনো না কোনো মেজর চেঞ্জ না রাখতো, তাহলে তার যে ব্যাকইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায় সাউথ এশিয়া, সেখানে সে এরকম বন্ধুহীন হয়ে পড়েছে। প্রত্যেকটা দেশ তার বিপক্ষে শুধু যায়নি, শত্রু হয়ে উঠেছে। এটাই যথেষ্ট ছিল টু আন্ডারস্ট্যান্ড তার পররাষ্ট্রনীতির রিয়ালাইনমেন্ট করার জন্য, কিন্তু না, করেনি, করছে না, করবে বলে মনেও হয় না। তো আমরা একটু নিউজটা পড়ি এবং একটু বেসিক সবক তাকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলা ট্রিবিউন থেকে পড়ছি, এস জয়শঙ্কর বলেছেন ঢাকাকে ঠিক করতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। তিনি জোর দিয়ে বলেছেন ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে দুই প্রতিবেশীর মধ্যে একটি বিশেষ ঐতিহাসিক সম্পর্ক আছে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে দেয়া বক্তব্যে বলেন, যদি অন্তর্বর্তী সরকারের কেউ প্রতিদিন দাঁড়িয়ে সব কিছুর জন্য ভারতকে দোষারোপ করে তাহলে সেটা খুবই হাস্যকর। তিনি আরও বলেন, একদিকে আপনি বলতে পারেন না যে আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু প্রতিদিন সকালে উঠে সব কিছুর জন্য আপনাকে দোষ দেব, এটি তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। জয়শঙ্কর বলেন, ভারত ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা পরিস্থিতি শান্ত করতে এবং স্বাভাবিক করতে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়, কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় তারা অসন্তুষ্ট। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি নিয়ে আমাদের কথা বলতে হয়, যা আমরা করেছি। তিনি বলেছেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে কিন্তু শেষ পর্যন্ত দুই দেশ প্রতিবেশী, তাদের ঠিক করতে হবে যে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। ভাষাগুলো খেয়াল করি, তাদের ঠিক করতে হবে। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ ইতিহাস রয়েছে, ১৯৭১ সালে যা শুরু। তিনি বলেন, ঢাকা যদি ক্রমাগত তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য দিল্লিকে দোষারোপ করে তাহলে ভারতের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক চাইতে পারে না। জয়শঙ্কর বলেন, ভারতের প্রতি ক্রমাগত বৈরী এমন বার্তা ও ইঙ্গিত দেখতে চাই না। এই হচ্ছে জয়শঙ্করের বক্তব্য। আমরা বুঝতে পারছি হুমকি আছে, বেশ একটু কঠোর হুমকি। এবং এই হুমকিটা কখন আসলো? যখন কয়েকদিন আগেই মাত্র আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে জয়শঙ্করের বৈঠক হয়েছে। এবং আমরা খেয়াল করব তারপরই তাদের পররাষ্ট্র মুখপাত্র যিনি আছেন জয়সওয়াল, আমি তার বক্তব্য নিয়ে কথা বলেছি, তারা এটা জানিয়েছিলেন, জয়শঙ্কর নাকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশে যেন সন্ত্রাসবাদ স্বাভাবিকীকরণ না হয়ে যায়। বুঝতে পারছি তারা তাদের আক্রমণ আরও বাড়াচ্ছে। এবার মূল থিম হচ্ছে, তারা বলতে চাইছে তারা উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করছে এবং সম্পর্কের উন্নয়ন চাইছে, কিন্তু বাংলাদেশ থেকে যেসব করা হচ্ছে, সরকারের কেউ না কেউ ভারতকে দোষারোপ করছে, এটা দিয়ে সম্পর্ক ভালো কিছু হবে না বলে তারা দাবি করছেন। আমরা ওই যে বলছিলাম একটু আমরা বেসিক্সে আসবো, তার আগে একটা ছোটো তথ্য দেই। আমরা চীন কি করছে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর খেয়াল করছি, একটা ছোট ব্যাকগ্রাউন্ড যোগ করে রাখা দরকার। চায়না শেখ হাসিনার সাথে ফুললি কোলাবোরেট করে কাজ করছিল। বিশেষ করে 2018 সালের নির্বাচন সম্পর্কে এই পারসেপশন আছে, চায়না এই যে ফান্ডিং আছে লুটের জন্য, ভোট ডাকাতির জন্য যে ফান্ডিং, তার একটা বিরাট অংশ চায়না প্রোভাইড করেছে, দে হেল্পড অন্যান্যভাবে। এবং শেখ হাসিনা এই রাতের ভোটের ডাকাতি করার পর চায়নার বিশেষ দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গিয়েছিলেন। চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করতেন। অনেকগুলো এরকম ভিডিও আপনারা যে কেউ খুঁজলেই পাবেন। নট অনলি দ্যাট,
নির্বাচনের পর গ্লোবাল টাইমসে তারা উপসম্পাদকীয় অপিনিয়ন লিখেছিল যে বাংলাদেশের উন্নতিকে আনলিশ করার জন্য বাইপার্টিজান পলিটিক্স, এই যে পার্টিজান পলিটিক্স আছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। মানে তারা চায়না মডেল প্রেসক্রাইবও করেছে। তারা শেখ হাসিনার মধ্যে একজন ভবিষ্যতের দীর্ঘকালীন ডিকটেটর, অনেকটা কম্বোডিয়ার হুন সেনের মতো, যিনি ক্ষমতায় তো থাকবেনই, তার অক্ষম অবস্থা তৈরি হলে তার সন্তানের কাছে ক্ষমতা দেবেন, তারপর চায়না তার সাথে আসলে আলটিমেটলি পুরো প্রভাবে তাকে চালাবেন। সো এই পর্যায়ে ডিল করছিলেন শেখ হাসিনার সাথে। ইন্ডিয়ার চাইতে কোনো ক্রমেই কম ছিল না, বরং 2024 সালের তথাকথিত নির্বাচনের পর ভারতের চাপে চায়না থেকে হাসিনা সরে আসলেন, এবং সেই সরে আসাটাই তার জন্য অনেক ক্ষেত্রে বড় কাল হয়েছে বলে আমরা মনে করতে পারি। কিন্তু তার মানে এটাও প্রমাণিত যে চায়নাও শেখ হাসিনার সাথে খুবই সিরিয়াসলি ইনভলভ ছিল। সেই চায়না শেখ হাসিনার পতন পালিয়ে যাওয়ার পর এই সরকারকে এন্ডোর্স করা, তাকে অভিনন্দন জানানো, এবং আদার পিপল পলিটিক্যাল স্ফিয়ারে যারা আছে, আমরা দেখব অনেকগুলো প্রতিনিধি দল বিএনপির দফায় দফায় চায়না গেছে, জামায়াতের প্রতিনিধি দল চায়নায় গেছে, চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, অন্যান্য জায়গায় তো আছেই, মানে সরকারের বাইরের কথা বলছি, জামায়াতের আমিরের সাথে দেখা করেছেন। গতকালও দেখলাম যে একটা প্রতিনিধি দল আবার যাচ্ছে, যেখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় অন্যান্য দল, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারপরে গণসংহতি আন্দোলন, নট অনলি দ্যাট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, মানে সবাইকে নিয়ে আরেকটা প্রতিনিধি দল চায়নাতে যাচ্ছে। তার মানে বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে তাকে তারা কোঅপারেট করছে, এন্ডোর্স করছে। অ্যাট দ্য সেম টাইম তারা অন্য যারা পলিটিক্যাল ফোর্স আছে তাদের সাথেও তারা কোলাবোরেট করছে, রিলেশন বাড়াচ্ছে। ভবিষ্যতের বাংলাদেশে যারা ক্ষমতায় যাবে, ক্ষমতার ভাগিদার হবে বা ক্ষমতার জন্য কম্পিট করবে, প্রত্যেকের সাথে তারা এক ধরনের সুসম্পর্ক তৈরির চেষ্টা করছে। চায়না খুব ভালো মতো জানে যে তারা হাসিনার সাথে কী করেছিল। তার প্রজেক্ট গছিয়ে দেওয়ার জন্য চায়নার আমাদেরকে অনেকগুলো বাজে প্রজেক্ট গছিয়ে দিয়েছে। আমাদের ভবিষ্যতের যে কোনো সরকারের উচিত হবে যেগুলো অলরেডি কাজ শুরু হয়েছে সেগুলোর খরচ নিয়ে রিনেগোশিয়েট করা, ওগুলো লোনের ইন্টারেস্ট সহ, ইনস্টলমেন্ট সহ নেগোশিয়েট করা, এবং যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প এমওইউ বা চুক্তি হয়েছে এগুলো বাতিল করা। এটা মাথায় রেখেও বলছি, চায়না কিন্তু চাইছে বাস্তবতা মেনে সে তার মতো করে নতুন করে সম্পর্ককে রিয়ালাইন করতে। চায়না যে ফরেন পলিসি পালন করে, যেই ক্ষমতায় থাকবে তার সাথে কোঅপারেট করব, সেটা সবসময় কার্যকর নাও হতে পারে, সেটাকে কেউ পছন্দ নাও করতে পারে। কিন্তু যে জিনিসটা সবচাইতে জরুরি সেটা হচ্ছে শেখ হাসিনার মতো একটা পতিত ঘৃণিত, মানে শেখ হাসিনা বীভৎস রকম ঘৃণিত একজন মানুষ এই দেশে, এই বাস্তবতা ভারত কি জানে না? যদি না জানে তাহলে তাদের মানে এরকম একটা বড় দেশকে লিড করারই যোগ্যতা নাই। কারণ বাংলাদেশের মানুষ ভারতকে, মানে শেখ হাসিনাকে কীভাবে দেখে সেটা যদি না বুঝে থাকে, আর যদি বুঝেও তারা শেখ হাসিনাকে এভাবে এন্ডোর্স করতে থাকে, এভাবে শেখ হাসিনার পেছনে দাঁড়ায়, বাংলাদেশ সরকারকে সমালোচনার মধ্যে ফেলতে থাকে, চাপ দিতে থাকে, ভবিষ্যতের সরকারের প্রতি হুমকি তৈরি করতে থাকে, জনগণের প্রতি তার জনগণের যে চাওয়া সেটার প্রতি শ্রদ্ধা না রাখে, তাহলে তো বলতে হবে যে এটা আরও বিভৎস একটা স্বৈরাচারী মানসিকতা, যেটা ভারতকে আরও বেশি ঘৃণিত করে তুলবে আমাদের কাছে। সো অপশন যেটাই হোক, সে না জানাটাও খুবই খারাপ ব্যাপার, আর জেনে শুনে করাটাও বিভৎস ব্যাপার, কিন্তু ভারত করছে। শেখ হাসিনাকে শুরু থেকে এন্ডোর্স করছেন। নট অনলি দ্যাট, ওখানে বসে বসে ক্রমাগত বাংলাদেশকে হুমকি দিচ্ছে, এখনও এই সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করছে, এবং ভারতকে রিপিটেডলি বলার পরও ভারত সেটা একেবারেই ইগনোর করছে। হিন্দু সম্প্রদায়ের কথা বললেন, হিন্দু সম্প্রদায়কে নিয়ে যখন ভারত কথা বলে এটা বাজে দেখায়, এটা নোংরা দেখায়। পৃথিবীতে কোনো মানবাধিকার লঙ্ঘন অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমরা বুঝি। যে কোনো ক্ষেত্রে যখন বা কোনো একটা দেশে হয়, বাংলাদেশে সকল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যখন কথা বলবে সেটা নিয়ে আলাপ। আমাদের এখানে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, 2000 মানুষকে হত্যা করা হয়েছে, জাতিসংঘের রিপোর্ট পর্যন্ত আছে। সেই সময় যে বিভৎস মানবাধিকার লঙ্ঘন হাসিনা এবং তার গুন্ডা বাহিনী দিয়ে হয়েছিল, একটা টু শব্দ সেটা নিয়ে নেই। বরং হিন্দু সম্প্রদায়ের ওপরে আওয়ামী লীগ হিসাবে, ইয়াস, দু একটা এক্সেপশন আছে যেগুলোতে আসলেই মানে কমিউনাল কারণে হামলা হয়েছে, এটা খুবই এক্সেপশনাল কয়েকটা কেস আছে। আদার কেসগুলোতে আসলে মূলত আওয়ামী লীগ হিসাবে হামলার শিকার হয়েছে। আমরা বহুবার বলেছি, আবারও যোগ করি, নাহলে কেউ দোষ ধরবেন। আওয়ামী লীগ হয়েও কারোর উপরে হামলা করা যায় না, এটা হিন্দু হোক মুসলমান হোক। এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করা মানুষদের মধ্যে পারহ্যাপস আমি প্রথম ব্যক্তি 5 তারিখ এই ধরনের যে কোনো হামলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম।
অনেক রকম বড় ঝুঁকি নিয়ে ওই রকম মানসিকতা, বাট আই ডিড ইট। সো ওটাও এন্ডোর্স করছি না, কিন্তু এটাকে মিথ্যাচার করে তারা কমিউনাল হামলা বলে তারা তাদের দেশের জনগণকে বলছে, গ্লোবালি এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। রীতিমতো ট্রাম্পকে দিয়ে টুইট করিয়েছে তারা এইসব ডিসইনফরমেশন দিয়ে। সো এত কিছু করে যাচ্ছে ক্রমাগত, এবং তারা মনে করছে আমরা যা করব সেটার উপরে নির্ভর করবে। জনাব জয়শঙ্করের এত স্টুপিডিটি অদ্ভুত লাগে। বিরাট প্রোফাইল তার, আমরা জানি না কিনা জানি না, তার মতো গ্লোরিয়াস ক্যারিয়ার আমার মনে হয় না ভারতের। এই যে উনি তো ফরেন সার্ভিসের মানুষ ছিলেন, উনি এর আগে পররাষ্ট্র সচিব ছিলেন, তার আগে খুবই সিগনিফিক্যান্ট এই মুহূর্তে যে দুটো দেশের অ্যাম্বাসেডার থাকা ভারতের মতো দেশের জন্য সবচেয়ে প্রেস্টিজিয়াস, সে দুটোতেই উনি ছিলেন। উনি চায়নাতে ছিলেন অ্যাম্বাসেডার হিসাবে, আমেরিকাতে ছিলেন অ্যাম্বাসেডার হিসাবে। আমি খুঁজতে গিয়ে দেখলাম তার বাবাও বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, উনি আরও অনেক গুণ, অনেক কিছু, মানে ওনার ফ্যামিলিটাই ওই রকম। সেই লোক বই টই লিখছেন বিরাট, আমি জানি না তার বই পড়ে লোকজন আসলে কি বুঝতে পারবে, কি শিখবে। যাই হোক, তো এই রকম মানুষরা যখন এসে এই কথাগুলো বলেন যে তারা আমরা নাকি করছি, আমরা যা যা করছি যতটুকু হচ্ছে আমরা যদি আগে ভাগেও করতাম, তারা যদি চুপও থাকতেন তাহলে ওদের মেনে নিতে হতো, কারণ আমরা কিছু রিয়্যাক্ট করব। কারণ অ্যাক্ট তারা করেছেন ফর এ ভেরি লং পিরিয়ড, বছরের পর বছর শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করে এই দেশ ধ্বংস করা, সব কিছু হয়েছে তাদের সাপোর্টে। সুতরাং লিস্ট সেন্স থাকলে তাদের চুপ থাকা দরকার ছিল, একেবারে চুপ। এরপরও আমরা কিছু কথা বলবো, ওগুলো টলারেট করা দরকার ছিল, আমাদের এই ক্ষোভটাকে সরে যেতে দেওয়া দরকার ছিল, যদি লিস্ট প্র্যাগম্যাটিক তাদের কোনো রকম কোনো আইডিয়া বা বুদ্ধিবৃত্তি থেকে থাকতো, তারপর আস্তে আস্তে সম্পর্ক উন্নতি হতে পারত। কিন্তু না, তারা একটার পর একটা আক্রমণাত্মক কথা আসলে বলেই যাচ্ছেন, শেখ হাসিনাকে রেখে তাকে দিয়ে বলাচ্ছেন এবং এক্সপেক্ট করছেন আমরা চুপ থাকবো, আমাদের সরকার চুপ থাকবে। এখনও সীমান্তে হত্যা হচ্ছে, কোনখানে তাদের চুপ আছে? এখনও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছে, এবং তাদের যে গদি মিডিয়াগুলো, যেগুলো তাদের মিডিয়া, তাদের ফান্ডেড মিডিয়া, তাদের ওন্ড মিডিয়া, তারা যা তা বলছে এখনও। তো এত কিছু ক্রমাগত করে যাচ্ছে এবং উনি এক্সপেক্ট করছেন বাংলাদেশ সব মেনে নেবে। তার মানে সেই পুরনো ব্যাপার যে আমি আসলে লাঠি নিয়ে এনেছি, আমি পাড়ার মাস্তান, আমাকে মানতে হবে, আমি নাহলে তোমাকে পেটাবো। এই হুমকি দিয়েই তারা মনে করছেন বাংলাদেশের সাথে সম্পর্ক হবে। অথচ তাদের মেসেজ ইজ ডিফারেন্ট। ভিসা দেওয়া হচ্ছে না, আমাদের বহু অসুস্থ মানুষ ইন্ডিয়া যেতে পারছে না, তাদের দেশের জনগণেরও ক্ষতি হচ্ছে, তাদের প্রচুর ব্যবসা লাটে উঠেছে, আমাদের শপিং, আমাদের চিকিৎসা, আমাদের ট্যুরিজম, আমাদের শিক্ষা, নানান কিছু ডেস্টিনেশন ভারত, তাদেরও ব্যবসার ক্ষতি করে এসব আমাদেরকে ঝামেলা করার জন্য তারা এগুলো ক্রমাগত করে যাচ্ছে। সো তার মেসেজই হচ্ছে আমি তোমার শত্রু, তো পাল্টা শত্রুতা হবে না। আর আমরা তো বরং দীর্ঘদিন থেকে তাদের অত্যাচার নিপীড়নের শিকার হয়ে ক্রমাগত চলেছি। লিস্ট সেন্স থাকলে তারা চুপ থাকতো, সবচেয়ে ভালো হতো, প্র্যাগম্যাটিক হতো। তারা এই সরকারকে এন্ডোর্স করে শেখ হাসিনাকে আশ্রয় তাদের দিতে হতো, এটা আমি মানি। এটা তাদের, আমি বহুবার বলেছি, তাদের স্ট্র্যাটেজিক ভুল হতো হয়তো শেখ হাসিনাকে ফেরত দিলে, কারণ তাদের এরকম আরেকজন চাকর বাকর তো লাগবে, কৃতদাস তো লাগবে। কিন্তু বাকি সব ক্ষেত্রে ওয়েলকাম করা এবং আক্রমণাত্মক কথা না বলে সম্পর্ক তৈরি করা, সেটা করলেও ধীরে সুস্থে ধীরে ধীরে আমাদের মানুষের ক্ষোভ প্রশমিত হতে পারত। শুরুতে বলেছিলাম একটা বেসিক শিক্ষা আসলে জয়শঙ্কর এবং মোদিকে দেয়া দরকার। সেটা হচ্ছে পররাষ্ট্রনীতিতে ইগো রাখতে হয় না, বিশেষ করে সুপার পাওয়ারের তো ইগো রাখাই যায় না। এই যে চায়নার উদাহরণ দিলাম, চায়না যা করছে, আমেরিকার প্রচুর উদাহরণ দেওয়া যাবে যেখানে আমেরিকা তার ইগো থেকে বেরিয়ে এসে তার মতো করে কাজ করেছে। এভাবেই কেউ সুপার পাওয়ার হয়ে ওঠে, এভাবেই কেউ সফল হয়ে ওঠে। একটা উদাহরণ দিয়ে শেষ করি, আমি অনেক আগে দিয়েছিলাম, আপনারা যারা দেখেন আমার ভিডিও তাদের মনে থাকতে পারে। মানে আমরা জো বাইডেনের সময়, জো বাইডেন তখন প্রেসিডেন্ট হননি, মোহাম্মদ বিন সালমান জামাল খাশোগিকে তার কনসুলেটে খুন করে টুকরো করে ফেলেছিল। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যখন খাশোগিকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, মানে মোহাম্মদ বিন সালমানকে নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি বলেছিলেন উনি ক্ষমতায় আসলে সৌদি আরবকে এক ঘরে করে ফেলবেন। স্পষ্টভাবে এই ঘটনা উনি এতটাই রিয়্যাক্ট করেছিলেন। এবং যখন উনি প্রেসিডেন্ট হন তখন এই প্রশ্ন এসেছিল উনি কি মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলবেন না, উনি বলেছেন না। মোহাম্মদ বিন সালমান কে? আসলেই তাই, ভারতের মানে সৌদি আরবের তো বাদশাহ আছেন সালমান, মোহাম্মদ বিন সালমান আমরা জানি ডিফ্যাক্টো সুলতান, উনি বাদশাহ, উনি দেশ চালান, কিন্তু উনি তার সাথে কথা বলতে যান নাই। বাট হোয়াট হ্যাপেন লেটার, রাশিয়া
ইউক্রেন আক্রমণ করার পর, আগ্রাসন চালানোর পর যখন তেলের দাম বাড়তে শুরু করলো, তখন আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের টাইম আসে, ফুয়েলের দাম বাড়লো, ওদের ইনফ্লেশন বাড়ছে, তখন সাপ্লাই বাড়ানোর দরকার ছিল। বাইডেন সৌদি আরব গেলেন, উনি মোহাম্মদ বিন সালমানের সাথে সেই ফিস্ট বাম্প করলেন, বিখ্যাত বা কুখ্যাত হয়ে গেল। তীব্র সমালোচনা হলো যে এই মানুষটা এত কিছু বলেছিল, কিন্তু উনি এখন মোহাম্মদ বিন সালমানের সাথে, এমবিএসের সাথে এটা করছেন। বাট হি ডিড ইট। উনি ওনার ইগো থেকে বেরিয়ে আসলেন এবং তেল বাড়ানোর জন্য রিকোয়েস্ট করলেন, যদিও সালমান তখন তেল বাড়াননি, তেল সরবরাহ বাড়াননি। এরপর আরেকটা উদাহরণ আছে, উইচ ইজ ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। বাইডেন তখন ভেনেজুয়েলার সাথে আলোচনা করতে গেলেন যে ভেনেজুয়েলার উপরে আমেরিকান স্যাংশন ছিল, কারণ আমরা জানি মাদুরো নির্বাচন রিগ করে থেকে গিয়েছিলেন এবং প্রচুর আন্দোলন হয়েছিল। তার পেছনে আমেরিকা এবং ইউরোপ যথেষ্ট সাহায্য করেছিল এবং ঘটনাচক্রে রাশিয়া এবং চায়নার পেট্রোনাইজেশনে মাদুরো ক্ষমতায় থেকে যায়। সো তারা প্রচুর স্যাংশন দেয়। আমেরিকা তখন তেল সরবরাহ বাড়ানোর বিনিময়ে ভেনেজুয়েলার স্যাংশন কমিয়ে দেবে, এই আলাপও করেছিল। তার মানে যেটা বলতে চাইছি, প্রয়োজন আসলে ডিটারমাইন করে কারোর সাথে সম্পর্ক কি হবে। ভারত আজও সেই জিনিসটা বোঝে নাই এবং এই যে ইগো ধরে রাখা, মানে একটা, আমরা যখন বেড়ে উঠি বয়সে আস্তে আস্তে আমাদের ব্যক্তিরও ইগো কমে যায়, স্কুলের বাচ্চাদের মতো। ভারত স্কুলের বাচ্চাদের মতো করছে এবং এটা করতে করতে কি হয়েছে আমরা তো দেখলাম। কোনো একটা দেশ এখন তার পক্ষে আর নেই। বাংলাদেশও তার পক্ষে কখনোই ছিল না, অন্তত একটা রেজিম ছিল তার পক্ষে, যাকে দিয়ে সে যাতা করাতে পারত। ওটা পতনের পর তাদের বাস্তবতার মাটিতে নেমে আসা দরকার ছিল। তাদের পররাষ্ট্রনীতি রিএভ্যালুয়েট করার কথা ছিল, রিঅ্যালাইন করার কথা ছিল আমাদের সাথে। দে ডিড নাথিং। এখনও তৃতীয় শ্রেণীর ইগো নিয়ে চলছে, যেটাতে তাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আমাদেরও খুব ভালো কিছু হবে তা না, কিন্তু আমাদের যেভাবে তারা চাইছে, তার জয়শঙ্করের বক্তব্য ইটস ভেরি ক্লিয়ার, তার পা চেটে সম্পর্ক রক্ষা করতে হবে। এই সরকার কোনোভাবেই সেটা করবে না এবং ভবিষ্যতের কোনো সরকার ভারতের পা চেটে ক্ষমতায় যাওয়া তো দূরেই থাকুক, ক্ষমতায় যদি যায় গিয়ে চাটতে থাকে, সে ক্ষমতাচ্যুত হবে। প্রিয় দর্শক শ্রোতা, নাহিদ নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল শিক্ষার্থীরা, এমনটাই বলছেন। সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকদার স্লোগানটি দুর্নীতিবাজ, ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে দেওয়া হয়নি, এমন দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থী ভাইয়েরা। বুধবার 13 নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে সংগঠক রাকিব হাসান বলেন, স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ, ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। বিগত 6 বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি, প্রকল্পের মেয়াদ 4 বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি, বরং তারা নিজেদের পকেট ভারী করাসহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে। স্লোগান দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে, উপদেষ্টা নাহিদকে কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নয়। প্রিয় দর্শক শ্রোতা, তিনি আরও বলেন, দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আমাদের ঐক্য ফাটল ধরাতে পারবেন না। আমাদের দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবাদ প্রতিবাদ গড়ে তুলব আমরা। এ সময় আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান বলেন, ফেসবুকের কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে। মূলত স্বৈরাচারী কিছু দালাল এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। গত সোমবার আবাসন সংকট সমাধানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে 5 দফা দাবিতে আন্দোলন করেন। সেখানে শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষা উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা যায়। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। বলছে যে বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। শরীফুদ্দীন জুয়েল এমনটা মন্তব্য করছেন। তিনি যুবদলের সভায় উপস্থিত নেতারা এনারা। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলছেন, পতিত স্বৈরশাসক দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল।
জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সারা দেশে লুটের উৎসবে মেতে উঠেছিল। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও ষড়যন্ত্রকারীরা বিএনপিকে ঠেকাতে এখনও তৎপর, তাই সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার ৫ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদলের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শরীফুদ্দীন জুয়েল বলেন, ১.৫ যুগ যাবৎ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আন্দোলন করে আসছে। এর জন্য জীবন দিয়েছে অসংখ্য নেতাকর্মী। এবারের গণ অভ্যুত্থানেও আমাদের ৪.৫ শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছে। বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করে কোনো লাভ হবে না। বিএনপি জনগণের দল, জনগণ সকল ষড়যন্ত্রের জবাব দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ দল। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে আওয়ামী লীগকে পূর্ণ জন্ম দিয়েছিল। শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। সেই আওয়ামী লীগই বাংলাদেশ থেকে জিয়া পরিবারের নাম মুছে ফেলতে এবং বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। এদেশে মুনাফিকদের আর স্থান হবে না, এমনটাই তিনি বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপিকে নিয়ে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর। এ কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদন ৬ বার বদল হয়েছে সিঙ্গাপুর ভ্রমণের প্রস্তাব, এমনটাই বলছেন আবু সাঈদের ডক্টর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরোবি শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ সরররা গুলির আঘাতে রক্তক্ষরণে মারা গেছেন বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। আবু সাঈদের লাশের ময়না তদন্ত করেছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। অবশেষে সাঈদের মৃত্যু ও প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে রংপুর মেডিকেল কলেজের নিজ কক্ষের সামনে বাংলা ট্রিবিউনের প্রতিনিধিকে এসব তথ্য জানায় রাজিবুল। আবু সাঈদের ময়না তদন্ত প্রতিবেদন তৈরি নিয়ে সর্বোচ্চ চাপের মুখে ছিলাম জানিয়ে অধ্যাপক রাজিবুল বলেন, মিথ্যা ময়না তদন্ত প্রতিবেদন দিতে আমাকে কতভাবে চাপ ও ক্ষমতার দাপট দেখানো হয়েছে তা বলে বোঝানো যাবে না। এটি ছিল একজন চিকিৎসকের জন্য মারাত্মক মানসিক চাপ এবং হয়রানি। শেষমেশ বড় অঙ্কের অর্থ দিয়ে সিঙ্গাপুর পরিবারসহ ভ্রমণে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছিল ৬ বার। এই প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করেছিল পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। আমাকে বলা হয়েছিল পুলিশের গুলিতে নয়, মাথার আঘাতজনিত কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন দেওয়ার জন্য। এভাবে প্রতিবেদন তৈরির জন্য পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এমনকি ওপর মহল থেকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। এত চাপের মাঝে আমি সঠিক তথ্য দিয়ে ময়না তদন্ত প্রতিবেদন তৈরি করেছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এটি শুনে আপনাদের কি মনে হচ্ছে? আবু সাঈদের ডক্টর সত্য কথা বলে দিল। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আওয়ামী লীগের আমলে প্রতি বছর $15 বিলিয়ন পাচার হয়েছে, এমনটা মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের সর্বশেষ 15 বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে কমপক্ষে $15 বিলিয়ন পাচার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণ